আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি একটি রোমান্টিক লাভ স্টোরির গল্প নিয়ে। তো চলো শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমরা স্নেহকে দেখতে পাই। পড়ে গিয়ে মাথায় ব্যথা লাগার কারণে তার মাথার অবস্থা খারাপ হয়ে যায় আর সে নিজেকে একটা নোভেলের ডিরেক্টর ভাবা শুরু করে আর বলে আমি নোভেল কুইন হিরোকে তার হিরোইনের সাথে দেখা করাবো। অন্যদিকে আমরা জিনের প্যারেন্টসকে দেখতে পাই। ডাক্তার তাদেরকে বলে আপনারা যদি আপনার মেয়েকে কাজের মধ্যে বিজি রাখতে পারেন তাহলে সে অনেক তাড়াতাড়ি রিকভার করতে পারবে। জিঙ্কের মা বলে এটাতে শুধু আমার বান্ধবী আমার সাহায্য করতে পারবে। অন্যদিকে আমরা এই ড্রামার মেন লিড রোয়ানকে দেখতে পাই। সে তার কোম্পানির মধ্যে কাজ করছিল। তখনই তার কাছে তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে আপনার মা আপনার সাথে দেখা করার জন্য এসেছে। তখন মাও রুমের মধ্যে আসে। রোয়ান জিজ্ঞাসা করে মা আপনি এখানে কেন এসেছেন? মা বলে এখন কি আমি আমার ছেলের অফিসেও আসতে পারবো না? তোমার তো একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের দরকার ছিল, আমি তোমার এই কাজটাকে করে দিয়েছি। এই দেখো সিবি, আর এই মেয়েটা অনেক বেশি এডুকেটেড আর সে অনেক বেশি ইন্টেলিজেন্ট আর সে আমার বেস্ট ফ্রেন্ডের মেয়ে। রোয়ান বলে মা আমার কোনো পার্সোনাল সেক্রেটারি দরকার নেই। মা বলে কিন্তু তোমাকে এই মেয়েটাকে জব দিতেই হবে। তখনই জিং ওইখানে আসে। রোয়ান যখনই তাকে দেখে তখনই সে তাকে পছন্দ করে ফেলে আর বলতে লাগে আমাদের কি আগে কোনোদিন দেখা হয়েছে? মা বলে আমি জানতাম যে আমার ছেলে এই মেয়েটাকে পছন্দ করবে। এটা বলে উনি ওইখান থেকে চলে যায়। জিং বলে বস আমি আপনার জন্য ব্রেকফাস্ট নিয়ে এসেছি। জিং বলে কি নিয়ে এসেছ? রুয়াং বলে এই স্যালাড। এও 10,000 টাকা দিয়ে। এটা শোনার পর রুয়ান অবাক হয়ে যায়। জিং বলে এটা তো অনেক বেশি সস্তা। রুয়ান বলে কি বললে সস্তা? তুমি কি এটার মধ্যে গোল্ড দিয়ে এনেছো? আর তুমি ফালতুতে আমার টাকাগুলোকে খরচ কেন করছো? আর এই টাকাগুলো তোমার স্যালারি থেকেই কাট হবে। এটা শোনার পর জিং চেহারা কালো করে ওইখান থেকে যেতে লাগে আর বলে নভেলের হিরোরা তো তাদের টাকাগুলোকে উড়ায় আর সে তো অনেক বেশি কৃপণ। রোয়ান বলে চুপ থাকো কারণ আমি তোমার সব কথাগুলোকেই শুনছি। এটা শুনে জিং তাড়াতাড়ি করে ওইখান থেকে চলে যায়। পরের দিনে জিং রোয়ানের অ্যাসিস্ট্যান্টকে বলে আমি এখানে অনেক ইম্পর্টেন্ট একটা কাজ করার জন্য এসেছি। অ্যাসিস্ট্যান্ট বলে কি জরুরি কাজ? জিং বলে নোভেলের সিউরা তো কোল্ড হার্টেড হয় আর আমাদেরও একটা সিউ আছে, আমি ওনাকে ওনার লাইফ পার্টনারের সাথে দেখা করানোর জন্য এসেছি। তখনই কোয়ানা নামের মেয়ে দৌড়ে কফি নিয়ে আসছিল কিন্তু সে কফিগুলোকে নিচে ফেলে দেয়। রোয়ান তো অনেক বেশি রেগে যায় কিন্তু জিং তাকে দেখে বলে আমি আমার নোভেলের ফিমেল লিডকে পেয়ে গেছি আর তার সিটিং এ আমি আমাদের বসের সাথে করিয়ে দিব। কোয়ানা রোয়ানকে বলে আমাকে ক্ষমা করে দিন, আমি এখনই সবকিছুকে পরিষ্কার করে দিচ্ছি। কিন্তু রোয়ান তাকে ইগনোর করে ওইখান থেকে চলে যায়। কিন্তু কোয়ানা তো প্রচুর কান্না করছিল। জিং বলে তুমি কান্না করা বন্ধ করো, আর সে একটা ডেভিল আর সে সত্যি তোমাকে ভালোবাসে আর আমি তোমাকে তোমার ভালোবাসা পেতে সাহায্য করব। আর এইটা শুনে কোয়ানা অনেক বেশি খুশি হয়ে যায়। কিন্তু তখনই ওইখানে রোয়ান এসে জিনকে নিয়ে ওইখান থেকে চলে যায়। জিং বলে বস সে আপনার হারানো ভালোবাসা। কিন্তু রোয়ান তাকে টেবিলের মধ্যে বসিয়ে দেয়। তারা কোনো কথা বলতে পারতো তখনই অ্যাসিস্ট্যান্ট ওইখানে একটা পার্সেল নিয়ে আসে আর বলে জিং ম্যাডাম এটা আপনার জন্য। জিং বলে হ্যাঁ এটা আমার পার্সেল। যখনই রোয়ান তার পার্সেলটা খুলে ওইটার মধ্যে অনেকগুলো স্ক্রিপ্ট ছিল যে সিওকে কিভাবে পটানো যায় আর সেক্রেটারি সিওর ভালোবাসায় পড়ে গেছে। বস ওয়ান নাইট স্ট্যান্ড করেছে সেক্রেটারির সাথে। এসব কিছু দেখে রোয়ান অবাক হয়ে যায় আর তার অ্যাসিস্ট্যান্টকে বলে এইগুলোকে নিয়ে বাইরে ফেলে দাও আর সে জিং এর উপরে রাগ করতে লাগে। কিন্তু জিং তো ভুলবশত তার গায়ের মধ্যে পানি ফেলে দেয়। রোয়ান বলে তুমি কি এই উল্টাপাল্টা জিনিসগুলোকে পরা বন্ধ করবে? আর সে তার ব্লেজারটাকে খোলে আর বলে তাড়াতাড়ি করে এই ব্লেজারটাকে পরিষ্কার করো। জিং বললে কি বললে? নোভেলে কোন অ্যাসিস্ট্যান্ট তার বসের কাপড় পরিষ্কার করে? রোয়ান বলে তুমি কি জানো যে এই ব্লেজারটা কত বেশি এক্সপেন্সিভ? জিং বলে তাহলে কি হয়েছে, আর আপনি তো অনেক বেশি বড়লোক। রোয়ান বলে কি বললে? আর টাকা কি গাছে ধরে না? আর তাড়াতাড়ি গিয়ে আমার ব্লেজারটাকে পরিষ্কার করো। কিন্তু জিং তাকে না বলে ওইখান থেকে চলে যায়। এটা দেখে তো রোয়ান অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। পরের দিন অ্যাসিস্ট্যান্ট রোয়ানকে বলে মনে হচ্ছে যে বস সারা রাত্রে ঘুমায়নি। জিং বলে উনি কিভাবেই বা ঘুমাবে, আমি ওনাকে অনেকবার কল করেছি আর আমি ইচ্ছে করে ওনাকে ঘুমাতে দেইনি। তখন রোয়ান এসে তার কান ধরে আর বলে অফিসের মধ্যে গসিপ ছড়ানো বন্ধ করো। জিং বলে ঠিক আছে করবো না, আপনি আমার
কানটাকে ছেড়ে দিন। রোয়ান তো অনেক বেশি রেগে যায় আর তার রুমে গিয়ে তার অ্যাসিস্ট্যান্টকে বলে তাড়াতাড়ি করে এই মেয়েটাকে কোম্পানি থেকে বের করে দাও, না হলে আমি এখানে থাকতে পারবো না। অ্যাসিস্ট্যান্ট বলে বস, আমরা তাকে অফিস থেকে বের করতে পারবো না, কারণ আমরা তাকে জব দিইনি, আপনার মাই তাকে জব দিয়েছি। পরের দিনে রোয়ান একটা ক্লায়েন্টের সাথে মিটিং করছিল। রোয়ান বলে প্রজেক্টের 90% কাজ শেষ হয়ে গেছে, এখন আপনি বলছেন যে আপনি এই প্রজেক্টের মধ্যে ইন্টারেস্ট না। ক্লায়েন্ট বলে আমি সই করে দিব, কিন্তু একটা শর্ত আছে যে আমাকে সবকিছু হাফ প্রাইসের মধ্যে দিতে হবে। এসব কিছু দেখে জিং ভাবে সে তো অনেক বেশি খারাপ। রোয়ান তার অ্যাসিস্ট্যান্টকে বলে তাড়াতাড়ি করে দরজা বন্ধ করো, যাতে সে এখান থেকে না যেতে পারে। সে আজকে সই করবে, না হলে আমি তার পাগুলোকে ভেঙে ফেলবো। ক্লায়েন্ট বলে এসব কি ফাইজলামি চলছে? জিং বলে আমার বসকে ফাজিল বলার সাহস আপনি কোথা থেকে পেলেন? প্রথমে তো সব কাজগুলোকে আমাদেরকে দিয়ে করিয়ে ফেলেছেন, এখন সই করতে বারণ করছেন। সত্যিকার অর্থে তুমি আমাদেরকে টাকাই দিতে চাও না। ক্লায়েন্ট বলে তোমার এত বড় সাহস যে তুমি আমার সাথে কথা বলছো? রোয়ান তখন তাকে থামায় আর বলে আপনার কি মনে হয় যে আমি আপনার ইলিগাল বিজনেসের ব্যাপারে জানি না? আমি যদি একবার পুলিশকে কল করি তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। এটা শুনে ক্লায়েন্ট ভয় পেয়ে ওই প্রজেক্টের মধ্যে সই করে দেয়। ক্লায়েন্টে যাওয়ার পরে জিং বলে বস, আপনাকে অনেক বেশি হ্যান্ডসাম লাগছিল যখন আপনি তাকে ভয় দেখাচ্ছিলেন। রোয়ান বলে তুমি কি আমার সাথে ফ্লার্ট করা বন্ধ করবে? তখনই কুয়ানা আবারও কফি নিয়ে দৌড়ে আসতে লাগে। এইবার রোয়ান জিংকে সামনে করে দেয় আর জিংয়ের কাপড় নষ্ট হয়ে যায়। রোয়ান বলে ভালোই হয়েছে, এইবার আর আমার টাকা খরচ করে আমার কাপড়গুলোকে পরিষ্কার করা লাগবে না। কিন্তু জিং তো অনেক বেশি রেগে যায়। রোয়ান কুয়ানাকে জব থেকে বের করে দেয় যে কালকে থেকে আর কোম্পানিতে আসার কোনো দরকার নেই। পরের দিনে মিমি নামের মেয়ে রোয়ানের কোম্পানিতে চলে আসে। জিং বলে আমাকে ক্ষমা করে দিয়েন বস, আমি তাকে বাইরে আটকাতে পারিনি। মিমি বলে আমি এসে গেছি ব্রাদার। রোয়ান বলে তুমি কে? আর আমি তো তোমাকে চিনি না। মিমি বলে তুমি কি আমাকে ভুলে গেছো? আর আমি তোমার ছোটবেলার ভালোবাসা। এসব কিছু দেখার পর জিং ভাবে নোভেলে অনেক তাড়াতাড়ি ভিলেনও এসে পড়েছে আর তাকে জিজ্ঞাসা করে তুমি কি করবে তোমার ভালোবাসা পাওয়ার জন্য? কাউকে কিডন্যাপ করবে নাকি মেরে ফেলবে? রোয়ান তাকে চুপ করিয়ে দেয় আর মিমিকে বলে এখান থেকে চলে যাও, আমি তোমাকে চিনতে পারছি না। জিং বলে বস, এটা তো আপনার ছোটবেলার ভালোবাসা। রোয়ান তাকে চুপ করিয়ে দেয় আর মিমি রাগ করে ওইখান থেকে চলে যায়। পরের দিনে জিং এর প্যারেন্টস তাকে বলে আমরা তোমার বিয়ে রোয়ানের সাথে দিতে চাই। এটা শুনে জিং অজ্ঞান হয়ে যায় আর ভাবে এইটা কিভাবেই বা হতে পারে। অন্যদিকে রোয়ান তার ফ্রেন্ডের বার্থডে সেলিব্রেট করার জন্য ক্লাবে যায়। ওইখানে কুয়ানা ওয়েটার সেজে আসে ড্রিঙ্ক সার্ভ করার জন্য, আর সে আবারও ড্রিঙ্ক ফেলে দেয়। আর কুয়ানা এগুলোকে ইচ্ছে করে করছিল ড্রামার মতো করে, যাতে সে রোয়ানের কাছে যেতে পারে। কিন্তু রোয়ান তো অনেক বেশি রেগে যায় আর ভাবে এই মেয়েটা সব জায়গায় কেন আসে। আর সে জিংকে কল করে বলে তাড়াতাড়ি করে আমার কাপড় নিয়ে ক্লাবে আসো। জিং যাওয়ার থেকে বারণ করে দেয়। রোয়ান বলে তুমি যদি না আসো তাহলে আমি তোমার স্যালারি কাট করে দিব, আর তোমার জন্যই কুয়ানা নামের মেয়েটা আমার পিছনে পড়ে গেছে। জিং ক্লাবে যায় আর কুয়ানাকে বলে কান্না করা বন্ধ করো, আর তুমি এই ড্রামার হিরোইন হতে চাও তো? আর তুমি কি ড্রামা দেখো না? তখনই রোয়ান বাইরে আসে। জিং তাকে দেখে বলে বস, আপনি কুয়ানার সাথে আছেন, আপনার টেস্টও অনেক ভালো। তখনই এখানে মিমি আসে আর তার চুল ধরে বলে এত বড় সাহস, তুমি রোয়ানকে সিরিয়াস করার চেষ্টা করেছো? আর তাদের দুজনের মাঝখানে ঝগড়া হতে লাগে। তখন কুয়ানা মিমিকে ধাক্কা দিয়ে দেয়, যেটার জন্য তার মাথা ফেটে রক্ত বের হতে লাগে। জিং তো এসব কিছু দেখে খুশি হয়ে যায় যে ড্রামাটা এখন শুরু হয়ে গেছে। কুয়ানা রোয়ানকে বলে এইসব কিছু আমি ইচ্ছে করে করিনি। জিং বলে আমরা কি তার কিডনিগুলো তাকে দিয়ে দিব? রোয়ান বলে তার মাথার মধ্যে ব্যথা লেগেছে, আর তুমি বা কোথায় থেকে কিডনি আনছো? জিং বলে তাহলে আমরা তার রক্ত বের করতে পারি। রোয়ান বলে তুমি কি পাগল হয়ে গেছো? আর তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সকে কল করো। জিং বলে কিন্তু নোভেলে তো এমনই হয়, হিরো সবসময় হিরোইনের সাথে এমনটাই করে। রোয়ান বলে কারো থেকে জোর করে রক্ত নেওয়াটাও ইল্লিগেল, আর কিডনির ব্যাপারে কথা বলবে না, এটার জন্য মেডিকেলের লুক লাগে, তুমি কি পাগল? পরের দিনে জিং হসপিটালের মধ্যে ছিল আর কোয়ানাকে বলে তোমাকে চিন্তা করার দরকার নেই, মিনি ঠিক আছে। কোয়ানা বলে আমি মিস্টার রোয়ানকে পটানোর জন্য কি করতে পারি? জিং তখন তাকে নোভেলের আইডিয়া দিতে লাগে আর এগুলো অনেক বেশি আজব ছিল, আর এগুলো দিয়ে সে ওইখান থেকে চলে যায়। তার যাওয়ার পরে কোয়ানা ভাবে আমার কাছেও একটা আইডিয়া আছে, আর আমি যদি মিস্টার রোয়ানের ওয়াইফ হয়ে যাই তাহলে আমিও অনেক বেশি রিচ হয়ে যাব। আর আসলে তো সে রোয়ানের টাকাগুলোকে ভালোবাসতো, রোয়ানকে না। পরের দিনে রোয়ান জিংকে তার বাসার মধ্যে ছেড়ে দেয়।
আর বলে তোমাকে কালকে আমার সাথে একটা পার্টির মধ্যে যেতে হবে। জিং ওকে বলে ওইখান থেকে যেতে লাগে আর রোয়ান তাকে স্মাইল করে দেখছিল আর ভাবতে লাগে সে কত বেশি পাগল। পরের দিনে তারা দুজন পার্টির মধ্যে আসে। রোয়ান বলে আমি তোমাকে বলেছিলাম গিফট নিয়ে আসতে আর তুমি আমার বাসার পেপার নিয়ে এসেছো। জিয়াং বলে হ্যাঁ, প্রপার্টির কাগজ, আর আপনি এগুলোকে গিফটের মধ্যে দিতে পারেন। রোয়ান বলে আমি এই পাগল যে আমি তোমাকে গিফট আনার জন্য বলেছিলাম। তারপরে তারা দুজন ঝগড়া করে পার্টির ভিতরে যায়। রোয়ান তাকে বলে আমি আমার মেহমানদের সাথে দেখা করতে যাচ্ছি, তুমি কোনো সমস্যা করবে না। জিং ওকে বলে কেক খাওয়ার জন্য চলে যায়। তখনই মিমি তার কাছে আসে আর বলে আমি শুনেছি যে তুমি মিস্টার রোয়ানের ফিয়ন্সে। জিং বলে কি উল্টাপাল্টা কথা বলছো, আর আমি ওনার ফিয়ন্সে না। মিমি বলে ওকে, আমি হয়তো ভুল শুনেছি, তোমাকে আমাকে সাহায্য করতে হবে মিস্টার রোয়ানকে আমার কাছে আনার জন্য। জিং বলে আমি তোমার কোনো সাহায্যই করব না। এটা শুনে মিমি রেগে যায় আর সে রোয়ানকে রুমের মধ্যে বন্ধ করে দেয়। অন্যদিকে রোয়ান পার্টির মধ্যে জিংকে খুঁজছিল যে এই মেয়েটা কোথায় চলে গেল। তখনই তার কাছে মিমি আসে আর বলে আমি তোমার কাছে আসি আর তুমি ওই মেয়েটাকে কেন খুঁজছো। রোয়ান তখন জিংকে নিজেই খোঁজার জন্য যায়। মিমি তাকে থামাতে লাগে, এটার জন্য রোয়ানের ব্লেজারের মধ্যে কেক লেগে যায়। রোয়ান বলে তুমি আবারও। মিমি তখন তার কাছে ক্ষমা চাইতে লাগে। রোয়ান বলে ক্ষমা চাইলেই বা কি হবে, তাড়াতাড়ি করে এই কোডের টাকাটা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিও। রোয়ান তার ড্রাইভারের কাছে গিয়ে জিঙ্কের ব্যাপারে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি কি তাকে দেখেছো। ড্রাইভার বলে হতে পারে যে ম্যাম বাসার মধ্যে চলে গেছে। রোয়ান তখন জিংকে কল করে। জিং তাকে হ্যালো বলে আর নেটওয়ার্ক না থাকার জন্য কলটা কেটে যায়। রোয়ান তখন অনেক বেশি রেগে যায় আর ভাবে তোমার সাহস কিভাবে হলো আমার কলটাকে কেটে ফেলার, আর তুমি যা করতে চাও করতে পারো। এটা বলেই সে তার বাসার মধ্যে চলে যায়। রোয়ান যখনই বাসায় যায় তখনই তার মা তার কাছে জিঙ্কের ব্যাপারে জিজ্ঞাসা করে পার্টির মধ্যে তো তুমি তাকে সঙ্গে নিয়ে গিয়েছিলে, এখন সে কোথায়। তখনই ওনার কাছে জিঙ্কের মা কল করে যে আমার মেয়ে কি তোমার বাসায় আছে। মা বলে না, সে আমার বাসার মধ্যে নেই। আর রোয়ানকে বলে নিশ্চয়ই সে পার্টির মধ্যে আছে, তাড়াতাড়ি গিয়ে তাকে নিয়ে আসো। রোয়ান বলে আমাকে কাপড় চেঞ্জ করতে হবে। মা বলে না, তুমি এইভাবেই যাও। অন্যদিকে জিং তার ছোটবেলার কিডন্যাপিং এর কথা মনে করে কান্না করতে লাগে। তখন এইখানে রোয়ান আসে আর দরজা ভেঙে তাকে উদ্ধার করে। রোয়ান তাকে জিজ্ঞাসা করে তোমাকে এখানে কে বন্ধ করেছে। জিং বলে তোমার ছোটবেলার লাভার। রোয়ান বলে তোমাকে কি বন্ধ মিমি করেছে। জিনিয়া বলে হ্যাঁ, সে আমাকে বলেছিল তোমাকে সিরিয়াস করতে, কিন্তু আমি তাকে না বলেতেই সে আমাকে এইখানে বন্ধ করে দিয়েছে। রোয়ান বলে আমি তাকে ছাড়বো না, আর সে জিনিওকে ওঠায়। জিনিও তখন তার উপরে পড়ে যায় আর সে তার চোখগুলোকে বন্ধ করে ফেলে, কারণ তার মনে হচ্ছিল যে রোয়ান তাকে কিস করবে। রোয়ান বলে তুমি এসব কি করছো, আর তোমার পায়ের মধ্যে কি ব্যথা পেয়েছো। জিনিও বলে হ্যাঁ। তখন রোয়ান তাকে কাঁধে উঠিয়ে নিয়ে যেতে লাগে। বাইরে আসার পর জিনিও বলে বস, আপনাকে তো বাথরুমে অনেক বেশি হ্যান্ডসাম লাগছে। রোয়ান বলে বস আমি নাকি তুমি, আমি তো কিছু বুঝতেই পারছি না। জিনিও বলে আপনি আপনার গাড়িটাকে এত দূরে কেন দাঁড় করিয়েছিলেন, আপনি তো ঘেমে গেছেন। রোয়ান বলে আমি আমার গাড়িটাকে দূরে দাঁড় করাইনি, তুমি একটু বেশি ভারী। জিনিও বলে আমি ভারী না, আপনি দুর্বল। অন্যদিকে মিমের বাবা মিমিকে থাপড় মারে আর বলে তোমার সাহস কিভাবে হলো মিস্টার রোয়ানের ফিয়ন্সিকে বুলি করার, আর তোমার জন্য আমাদের কন্ট্যাক্টটা ক্যান্সেল হয়ে গেছে। মিমি বলে এর মানে ওই মেয়েটা আমাকে মিথ্যে কথা বলেছে। পরের দিন তারা দুজন মিটিং এর মধ্যে যাচ্ছিল। তখন কোয়ানা একটা গুন্ডাকে বলছিল তুমি রোয়ানের উপরে অ্যাটাক করবে, তখন আমি ওইখানে যাব, কিন্তু তুমি তাকে ছুরির আঘাত করবে না, আর আমার গায়ে যাতে অল্প একটু ছুরি লাগে। তারপরে কোয়ানা একটা টেডি বিয়ারের আউটফিট পরে তাদের কাছে ডান্স করতে লাগে। যখনই কোয়ানা তার ফেস দেখায়, রোয়ান বলে তুমি আমার কাপড় নষ্ট করবে না, এটা আমি তোমাকে আগেই বলে দিচ্ছি। কোয়ানা বলে আমি অনেক বেশি গরিব, কিন্তু আমি আপনাকে ভালোবাসি। তখনই এখানে ওই গুন্ডাটা এসে পড়ে আর সে রোয়ানকে ছুরির আঘাত করার নাটক করে, আর তার সামনে কোয়ানা আসে আর তার গায়ে একটু ছুরি লেগে যায়। আর সে রোয়ানকে বলে রোয়ান আপনি আমার ভালোবাসা। তারপরে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তখন সিং অনেক বেশি খুশি ছিল, কারণ তার ডাইরেক্টর হওয়ার স্বপ্নটা পূরণ হয়ে গেছে। কোয়ানাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। একটু পরে ডক্টর বাইরে আসে। লিন বলে ডক্টর বলুন কিডনি দরকার নাকি রক্ত। ডক্টর বলে কিছুই চাই না, আর ওনার শুধু একটু ছুরির আঘাত লেগেছে, আর আজকেই আমরা ওনাকে ডিসচার্জ করে দিব। এইসব কিছু দেখে তো জিন সেট হয়ে যায় আর ভাবে এসব কিছু কি চলছে। রোয়ান বলে আমি এই ব্যাপারে কি জানি। যখন রোয়ান কোয়ানার সাথে দেখা করতে আসে, কোয়ানা বলে আমার ভালোবাসা আমার সাথে দেখা করার জন্য এসেছে। রোয়ান বলে এই নাটক করা বন্ধ করো।
তুমি বলো তোমার কি চাই, আর তুমি তো আমার জীবন বাঁচিয়েছিলে। কোয়ানা বলে আমি আপনার অ্যাসিস্ট্যান্ট হতে চাই। জিং বলে কি অ্যাসিস্ট্যান্ট, আর এটা তো আমার জব। পরের দিনে আমরা অফিসের সিন দেখতে পাই, যেখানে কোয়ানা অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছিল আর জিং অনেক বেশি কষ্ট পাচ্ছিল। আর সে রোয়ানের অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলছিল। অ্যাসিস্ট্যান্ট বলে আপনাকে চিন্তা করার দরকার নেই, আর মিস্টার রোয়ান কোয়ানাকে একদমই পছন্দ করবে না, কারণ সে তার টাইপের না। জিন জিজ্ঞাসা করে তাহলে সে কেমন ধরনের মেয়েকে পছন্দ করে। অ্যাসিস্ট্যান্ট বলে আপনি যদি এই ব্যাপারে জানতে চান তাহলে আপনি নিজেই ওনাকে জিজ্ঞাসা করে নিন। রোয়ান তখন জিংকে তার কাছে ডাকে আর বলে তুমি কি ফ্রির টাকা খেতে চাও নাকি। জিং বলে এইসব কিছু আপনি কি বলছেন, কারণ জিং তার ফাইলের মধ্যে আই মিস ইউ লিখে রেখেছিল। জিং বলে সরি বস, আমি আরেকটা লিখে দিচ্ছি। রোয়ান বলে রাইটিং তো অনেক বেশি সুন্দর, এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। পরের দিনে রোয়ানের কাছে জেল থেকে কল আসে যে তার বাবা জেল থেকে মুক্ত হয়েছে। কোয়ানা তখন তার বাবাকে অফিসের ভিতরে নিয়ে আসে। এটা দেখে রোয়ান অনেক বেশি রেগে যায় আর তাকে বলে তোমাকে কে বলেছিল ওনাকে ভিতরে আনার জন্য। বাবা বলে আমি তোমার সাথে একা কিছু কথা বলতে চাই। রোয়ান বলে বাবা এখন আপনি আমার থেকে কি চান। বাবা বলে এতদিন পরে আমি জেল থেকে বাইরে এসেছি, তাই আমার কাছে একটাও টাকা নেই। আমি শুনেছি যে তুমি অনেক বেশি বড়লোক হয়ে গেছো আর তুমি একটা কোম্পানির প্রেসিডেন্টও হয়ে গেছো। রোয়ান বলে এই সব টাকাগুলো আমি কষ্ট করে ইনকাম করেছি। বাবা বলে যাই হোক তুমি তো আমার ছেলে, আর তোমার নামে যেসব জিনিস ওইগুলো আমারও। রোয়ান বলে আমি আপনার সব দেনা পাওনাগুলোকে শোধ করে দিয়েছি, কিন্তু আপনি আমার মা আর গ্র্যান্ডমা আর আমার সাথে যা করেছেন এরপরে আর আপনি আমার থেকে কোনোই সাহায্য পাবেন না। বাবা বলে তোমার গ্র্যান্ডমা মারা গেছে, এটাতে আমার কি বা দোষ, আর উনি তো আমাকে একদমই টাকা ইনকাম করতে দিচ্ছিল না। রোয়ান বলে চুরি করাকে কি আপনি টাকা ইনকাম করা বলেন। বাবা বলে আমি এখনই তোমাকে উচিত শিক্ষা দিচ্ছি, আর গিয়ে অফিসের সামনে চিৎকার করে বলতে লাগে যে আমার ছেলে আমি জেল থেকে ফিরে আসার পরে আমাকে টাকা দিচ্ছে না, আর সে তো আমাকে বাবা বলতেও অস্বীকার করছে, আর রোয়ানের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলে কান্না করছিল। এইসব কথা শোনার পর রোয়ান তার গ্র্যান্ডমাকে মনে করে। গ্র্যান্ডমা তাকে বলে তোমার বাবা কি তোমাকে আবারও মেরেছে, চলো আমি তোমাকে আমার মায়ের কাছে নিয়ে যাচ্ছি। তখনই তার বাবা ওইখানে আসে আর গ্র্যান্ডমার থেকে টাকা চাইতে লাগে, কিন্তু গ্র্যান্ডমা টাকা দেওয়ার থেকে বারণ করে দেয় আর বলে টাকা আমার বউয়ের জন্য। তখন গ্র্যান্ডমা বাবার সাথে ঝগড়া করতে লাগে আর ধাক্কাধাক্কির কারণে গ্র্যান্ডমা নিচে পড়ে যায় আর ব্যথা পাওয়ার কারণে উনি মারা যায়। এইসব কথা মনে পড়ার পরে তো রোয়ান অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তখন ওইখানে জিং আসে আর পরিষ্কার করার মুছুনি দিয়ে তাকে মারতে লাগে। বাবা বলে এটা থেকে অনেক বেশি দুর্গন্ধ আসছে, এটাকে আমার থেকে দূরে রাখো। জিং বলে আমি তো শুধু ময়লা পরিষ্কার করছি, এটা বলে সে হাসতে লাগে। তখনই গার্ডরা এসে তার বাবাকে ওইখান থেকে নিয়ে যায়। তখন পুরোটা অফিসের এমপ্লয়ি গুলো জিংকে দেখতে লাগে। জিং বলে চিন্তা করার দরকার নেই, আর সে একটা ভিখারি ছিল, তাই আমি তাকে এখান থেকে তাড়িয়ে দিয়েছি, আর এখন সবাই আপনাদের কাজের মধ্যে লেগে যান। এইসব কিছু দেখে তো রোয়ান তাকে জড়িয়ে ধরে। তখন তার গার থেকে অনেক গন্ধ স্মেল আসছিল। রোয়ান বলে সমস্যা নেই, তুমি অনেক ভালো। তখনই ওইখানে তার অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে আমি কিছুই দেখিনি। রোয়ান বলে আমার হবু লাইফ পার্টনার থ্যাংক ইউ সো মাচ আমাকে এটার মধ্যে সাহায্য করার জন্য। রাত্রে জিং বাসায় যাওয়ার সময় ভাবছিল আমার সাথে এই সবকিছু উল্টাপাল্টা কেন হচ্ছে, আমি এই নোভেলের নায়িকা কিভাবেই বা হতে পারি, আমি তো এটার ডিরেক্টর। তখনই সে কোয়ানাকে ওই গুন্ডার সাথে দেখে। কোয়ানা ওই গুন্ডাকে বলে আমি তোমাকে তোমার টাকাগুলোকে দিয়ে দিয়েছি, এই জন্য কেউ যাতে জানতে না পারে যে এটা আমার প্ল্যান ছিল। জিং তাকে দেখে ফেলেছিল, তাই সে ওইখান থেকে পালাতে লাগে। তখনই একটা গাড়ি এসে তাকে ধাক্কা মেরে চলে যায়। পরের দিনে তার হসপিটালে জ্ঞান ফিরে। রোয়ান এসে তাকে বলে তুমি এত বেশি বোকা কেন, এটা তো ভালো হয়েছে যে আমি তোমাকে ওইখানে দেখে ফেলেছিলাম, না হলে তোমার সাথে কি হতো এটা তো কেউই জানে না। জিং তাকে বলে কোয়ানা আপনাকে মিথ্যে কথা বলছে। রোয়ান বলে আমি সব ব্যাপারেই জানি, আর অ্যাসিস্ট্যান্ট আমাকে এই সবকিছুর ব্যাপারে আগেই বলে দিয়েছে, এই জন্য ওই কোয়ানা আর গুন্ডাটা তারা দুজনই জেলের মধ্যে আছে। কিন্তু তুমি এসব কিছু কিভাবে জানতে পারলে। জিং বলে কোয়ানা ওই গুন্ডার সাথে কথা বলছিল আর আমি তাদের সব কথাগুলোকে শুনে ফেলেছি, কিন্তু কোয়ানা আমাকে দেখে ফেলেছে, তাই আমি ওইখান থেকে পালিয়ে আসি। তখনই ওইখানে একটা লাল কালারের গাড়ি এসে আমাকে হিট করে দেয়। রোয়ান বলে তোমাকে রেস্ট করার দরকার, আমি ডক্টরের সাথে দেখা করে আস। রোয়ানের যাওয়ার সাথে সাথেই ওইখানে মিমি আস আর বলে এইবার তুমি বেঁচে গেছো, কিন্তু পরের বার বাঁচতে পারবে না। তার যাওয়ার পরে জিং ভাবতে লাগে আমার সাথে এসব কিছু কি হচ্ছে, আমি তো শুধু ড্রামাটাকে এনজয় করতে চাচ্ছি।
চেয়েছিলাম, আমি এই ড্রামার ডিরেক্টর হতে চাচ্ছিলাম, আর আমি তো কোনোদিনও এই ড্রামার হিরোইন হতে চাইনি। তখনই রোয়ান এসে তাকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? জিং বলে, বস আমি আপনাকে বিয়ে করতে পারবো না। রোয়ান জিজ্ঞাসা করে, কেন? জিং বলে, কারণ আমি আপনার ভালোবাসার যোগ্য না। রোয়ান বলে, কিন্তু আমাদের বিয়ে আমাদের প্যারেন্টসরা ঠিক করেছে, এই জন্য আমরা ওনাদেরকে বারণ করতে পারবো না। পরের দিন জিং রোয়ানকে রেজিগনেশন লেটার দিয়ে দেয়। রোয়ান বলে, তুমি এখান থেকে যেতে পারো না। জিং বলে, আমাকে এখান থেকে যেতেই হবে। রোয়ান তখন তার হাত ধরে থামায় আর বলে, তুমি গেলে এই কোম্পানিতে অনেক বেশি লোকসান হবে। তুমি আমার অ্যাসিস্ট্যান্ট, তোমার এই কাজগুলোকে আর কে করবে? তোমার যা ইচ্ছে করবে তুমি তাই করতে পারো, আমি তোমাকে থামাবো না। জিং বলে, আমি নোবেলের ছোট একটা ক্যারেক্টার, আমি তোমাকে কোনোদিনও ভালোবাসতে পারবো না। এটা বলেই জিং ওইখান থেকে চলে যায়। রোয়ান ভাবে, আমার মধ্যে কি এমন কমতি আছে যে সে আমাকে রিজেক্ট করছে। পরের দিনে অফিসের সবাই জিংকে মিস করছিল, অ্যাসিস্ট্যান্টও মিস করছিল। তখনই তার একটা কথা মনে পড়ে। সে জিংকে কল করে বলে, বস বিজনেস ট্রিপের মধ্যে যাচ্ছে, কিন্তু আমি ওনার সাথে যেতে পারবো না, কারণ আমার ওয়াইফ প্রেগনেন্ট আর আমাকে তার সাথেই থাকতে হবে। তুমি কি আমার জায়গায় বসের সাথে যেতে পারবে? জিয়া বারণ করে দেয়। অ্যাসিস্ট্যান্ট বলে, তুমি যদি আমার জায়গায় না যাও তাহলে আমার বউ বাচ্চার কি হবে? এটা শুনে রোয়ান রাজি হয়ে যায় আর জিজ্ঞাসা করে কোন দিন যেতে হবে। অ্যাসিস্ট্যান্ট বলে, আজকেই যেতে হবে, তুমি এয়ারপোর্টে চলে যাও। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট রোয়ানের কাছে গিয়ে বলে, বস আমি আপনার সাথে যেতে পারবো না, কারণ আমার মা অসুস্থ। রোয়ান বলে, কিন্তু অনাথ ছিলে। অ্যাসিস্ট্যান্ট তখন ধরা খেয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট বলে, সমস্যা নেই, আমি জিংয়ের সাথে কথা বলে ফেলেছি, সে এইখানে এসে যাবে। রোয়ান এটা শুনে খুশি হয়ে যায় আর অ্যাসিস্ট্যান্টকে তাড়াতাড়ি করে ওইখান থেকে তাড়িয়ে দেয়। অ্যাসিস্ট্যান্টের যাওয়ার পরই জিং ওইখানে আসে। রোয়ান তো কিছু না বোঝার অ্যাক্টিং করতে লাগে আর বলে, তুমি এখানে কি করছো? জিং বলে, আপনার অ্যাসিস্ট্যান্ট আপনার সাথে যেতে পারবে না, এই জন্য আমি আপনার সঙ্গে যাচ্ছি। রোয়ান তো অনেক বেশি খুশি হয়ে যায় আর তাকে ওকে বলে। তারপরে তারা দুজন ফ্লাইট নিয়ে বাইরে চলে যায়। তারা দুজন হোটেলে যায়। রোয়ান বলে, তুমি প্রথমে কাপড় চেঞ্জ করে নাও, তারপরে আমরা ক্লায়েন্টের সাথে দেখা করার জন্য যাব। তারপরে তারা দুজন ক্লায়েন্টের সাথে দেখা করার জন্য যায়। ক্লায়েন্ট জিংকে দেখে বলে, আপনার অ্যাসিস্ট্যান্ট তো একটু বেশি সুন্দরী, আর সে জিংকের সাথে ফ্লার্ট করতে লাগে। এটা দেখে রোয়ান অনেক বেশি জেলাস হয়ে যায়। এই জন্য সে ক্লায়েন্টের হাত চেপে ধরে। ক্লায়েন্ট বলে, এসব কিছু আপনি কি করছেন? রোয়ান বলে, আমি আপনার উপরে বিশ্বাস করছি যে আপনার কপারেশনও সেম হবে আমার হাতের মতো। তখন ক্লায়েন্টও তাকে ওকে বলে। ডিল হওয়ার পরে তারা দুজন নিউ ইয়র্কের ইভেন্ট দেখার জন্য যায়। রোয়ান তখন তার হাত ধরে। জিং জিজ্ঞাসা করে, তুমি আমার হাত কেন ধরলে? রোয়ান বলে, আমি চাই না যে তুমি হারিয়ে যাও, কারণ এখানে অনেক বেশি ভিড়। তাদের দুজনের মাঝখানে রোমান্টিক একটা সিচুয়েশন হয় আর রোয়ান জিংকে কিস করতে যাচ্ছিল। তখন সবাই চিৎকার করতে লাগে আর পালাতে লাগে, আর এই ধাক্কাধাক্কিতে জিন হারিয়ে যায়। রোয়ান তখন তাকে খুঁজতে লাগে আর জিং তার ওল্ড ফ্রেন্ড হানের সাথে দেখা হয়ে যায়। হান তখন তাকে ধরে ওইখান থেকে নিয়ে যেতে লাগে। এটা বলে যে এইখানে গুন্ডারা আক্রমণ করেছে। যাওয়ার পরে জিং স্টাফদেরকে জিজ্ঞাসা করে, রোয়ান কি এসেছে? তখন স্টাফরা বারণ করে দেয়। অন্যদিকে রোয়ানের অবস্থা অনেক বেশি খারাপ ছিল আর সে বলছিল যে, জিং তুমি কোথায় আছো? তখনই এখানে জিং আসে আর রোয়ান তাকে দেখে খুশি হয়ে যায়। রোয়ান বলে, তুমি ঠিক আছো তো? তখন এখানে গুন্ডারা আসে আর জিংকের মাথার মধ্যে বন্দুক রেখে দেয় আর রোয়ানের থেকে টাকা নেওয়ার জন্য জোরাজুরি করতে লাগে। রোয়ান যখন টাকা দেয় তারপরেও ওই গুন্ডাটা রোয়ানকে ছাড়ছিল না। তখনই পুলিশের গাড়ির শব্দ আসে আর ওই গুন্ডারা ওইখান থেকে পালিয়ে যায়। তখন ওইখানে হানা আসে। জিং বলে, রোয়ানকে বাঁচিয়ে নাও। পরের দিন সে হসপিটালে ছিল আর জিং তার সাথে ঘুমাচ্ছিল। রোয়ান ভালোভাবে তাকে দেখছিল আর তার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়, কিন্তু জিং তার হাত ধরে ঘুমিয়ে পড়ে আর রোয়ান অনেক বেশি ব্যথা পায়। জিং বলে, মিস্টার রোয়ান আপনি জেগে গেছেন? আর তার হাত দেখে বলে, সরি। রোয়ান তাকে বলে, এখন তো তুমি রিজেন্ট করবে না? জিং হ্যাঁ বলে দেয় আর রোয়ান তাকে কিস করতে যায়। তখন ওইখানে অ্যাসিস্ট্যান্ট আসে আর বলতে লাগে, বস আপনার কি হয়েছে? কিন্তু তাদের দুজনকে দেখে বলে, মনে হচ্ছে যে আমি ভুল সময়ে এসে পড়েছি। তখনই ওইখানে মিস্টার হান আসে আর রোয়ানকে হ্যালো বলে, কিন্তু রোয়ানের চেহারা তো কালো হয়ে যায়। জিং বলে, আপনাকে ওনাকে হ্যালো বলা উচিত, কারণ উনি আপনার জীবন বাঁচিয়েছে। রোয়ান বলে, অনেক ভালো, আর পুরাটা দুনিয়ার মধ্যে তাকেই পেয়েছো আমার সাহায্য করার জন্য। জিং বলে, আপনি কি তাকে চিনেন? রোয়ান বলে, বিজনেসের জন্য আমি তাকে চিনি। হান জিং এর সাথে
কথা বলতে চাচ্ছিল। রোয়ান বলে তুমি কোথাও যাবে না। জিং বলে শুধু 2 মিনিটের ব্যাপার, আর সে জিঙ্কের সাথে চলে যায়। রোয়ানও তার পিছনে যেতে লাগে, তখন অ্যাসিস্ট্যান্ট তাকে থামায় আর বলে বস আপনি কি করছেন? আপনি তো জানেন যে আপনি ব্যথা পেয়েছেন। রোয়ান বলে তুমি খোঁজ খবর নাও যে এই লোকটা এখানে কি করছে। অ্যাসিস্ট্যান্ট ওকে বলে ওইখান থেকে চলে যায়। অন্যদিকে হান রোয়ানকে তার কোম্পানির মধ্যে জব অফার করছিল। তুমি তো রোয়ানের কোম্পানির মধ্যে রেজিগনেশন দিয়ে দিয়েছো। জিং বলে কিন্তু এখন আমি কোনো জবই করতে চাই না। হান বলে তুমি ভালোভাবে ভেবে উত্তর দিতে পারো, এখন এত তাড়া নেই। এটা বলেই হান ওইখান থেকে চলে যায় আর জিং রোয়ানের কাছে আসতে লাগে। আর রোয়ানকে তার রুমের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? রোয়ান বলে আমি এক্সারসাইজ করছি, আমি আর কি করব। জিং বলে মিথ্যে কথা বলবে না, আর তুমি আমার কথাগুলোকে শুনছিলে। রোয়ান বলে সে তোমাকে জব অফার করেছে। জিং বলে হ্যাঁ করেছে, কিন্তু আমি তাকে বারণ করে দিয়েছি। রোয়ান বলে তুমি আমাকে ধরে নিয়ে যাও। জিং বলে কেন? রোয়ান বলে কারণ আমার মাথা ঘুরছে আর আমার ব্যথা হচ্ছে। জিং বলে নাটক করা বন্ধ করো, আর সে নিয়ে যায়। পরের দিনে জিং কোম্পানির কাজের জন্য হানের সাথে দেখা করতে যায়। হান তাকে বলে আমি তোমাকে আমার হৃদয়ের কথা বলতে চাই। জিং তাকে প্রথমেই বলে দেয় যে আমি আপনাকে শুধু আপনার বন্ধু ভাবি, এর বেশি কিছুই না। রোয়ানও দূর থেকে তাদের দুজনকে দেখছিল আর ভাবে যে জিং তুমি এত খারাপ, তুমি আমাকে ছাড়া ওই হানের সাথে দেখা করতে কিভাবেই বা আসলে। তখনই রোয়ানের কাছে তার মা কল করে। অন্যদিকে জিং হানকে ধন্যবাদ বলে। তখনই রোয়ান ওইখানে আসে আর বলে জিং তোমাকে আমার মা ডিনারে ডেকেছে। আর সরি মিস্টার হান, আমার ফিয়ান্সে এখন আমার সাথে আমার বাসায় যাবে। জিং বলে আচ্ছা তাহলে আপনি আমাকে ফলো করছেন। হান তখন এসে তার কাঁধের মধ্যে মাথা রাখে আর বলে আমার মাথার মধ্যে ব্যথা হচ্ছে, প্লিজ তুমি আমাকে নিয়ে বাসায় যাও। জিং বলে তুমি জেলাস হচ্ছ? রোয়ান বলে হ্যাঁ আমি জেলাস হচ্ছি, কারণ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তখনই মিমি ওইখানে তার রেড কার্ড নিয়ে আসে আর এটা রোয়ানও দেখে ফেলে। আর সে তার অ্যাসিস্ট্যান্টকে কল করে বলে মিমির রেড কার্ডের ব্যাপারে খোঁজ খবর নাও। মিমি গিয়ে জিংকে বলে তোমার এত বড় সাহস, তুমি আমার থেকে রোয়ানকে কেড়ে নিতে চাও। জিং বলে তুমি আমার সাথে শত্রুতা মন নিবে না, আর তুমি তোমার জায়গায় থাকো। আর রোয়ানের সাথে ওইখান থেকে চলে যায়। মিমি শুধু চিৎকার করছিল, তখনই হান ওইখানে আসে আর বলে তোমার কি আমার সাহায্যের প্রয়োজন আছে? তুমি রোয়ানকে চাও আর আমি জিংকে, আর এটা কেমন হবে যদি আমরা দুজন একসাথে হয়ে যাই। পরের দিনে তারা দুজন বাসায় আসে। রোয়ানের মা তখন তাকে খাবারের জন্য নিয়ে যায় যে আমি তোমার জন্য তোমার ফেভারিট ডিশ তৈরি করেছি, আর তুমি গিয়ে রোয়ানকে ডেকে আনো ডিনার করার জন্য। জিং যখনই রোয়ানকে ডাকার জন্য যায় তখনই মা বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। জিং দরজা খোলার চেষ্টা করে। রোয়ান বলে দরজা খোলা লাগবে না, কারণ এগুলো আমার মাই করেছে। একটু পরে উনি নিজেই দরজা খুলবে, কিন্তু তোমার মাথার মধ্যে কি ঘুরছে? কোনো উল্টাপাল্টা চিন্তা নয় তো? একটু পরে রোয়ান বাথরুমে যায় আর ভাবতে লাগে রোয়ান তোমার কি হয়ে গেল, তুমি এত ভয় কেন পাচ্ছ? তোমাকে তো শুধু একটা কিসই করতে হবে, এরপরে জিং তোমার হয়ে যাবে। আর সে জিনের উপরে অ্যাটাক করতে চায়, কিন্তু জিং সাইডে সরে যায় আর বলে তোমার ঠিক একদমই খারাপ, আমি তোমাকে বলছি কিভাবে করে। আর সে নিজেই তার উপরে পড়ে যায়। রোয়ান তখন তার কোমর ধরে আর জিং বলে তুমি এগুলো কি করছো? রোয়ান বলে আমি শুধু তোমাকে ধরতে চাই। আর সে তাকে কিস করে আর বলে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। জিং বলে কিন্তু আমি নোভেলের নায়িকা না। জিং বলে এটা কোনো নোভেল না, আর এইটাই রিয়েলিটি। আমি শুধু তোমাকেই চাই আর কাউকেই চাই না, আর তুমি আমার নায়িকা। পরের দিন যখন তারা দুজনই অফিস যায় তখন পুরোটা অফিস তাদের ভালোবাসা নিয়ে কথা বলতে লাগে। জিং বলে বস আপনি কি কাজ করতে চান না? রোয়ান বলে তোমাকে কাজ করা দেখাও আমার কাজ। জিং বলে আমি পাবলিকলি আমাদের রিলেশনশিপের ব্যাপারে কিছুই বলবো না, তুমি কি বুঝতে পেরেছ? রোয়ান বলে কেন? জিং বলে কারণ আমার কিছু সময় চাই। রোয়ান বলে তুমি অনেক বেশি কঠিন, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। পরের দিন রোয়ান জিংকের বাসার মধ্যেই চলে যায় আর বলে আজকে রাত্রে আমাদেরকে একটা বিজনেস মিটিং এর মধ্যে যেতে হবে। জিং বলে কিন্তু আজকে তো ছুটি আর আমি কোনো ওভারটাইম করতে পারবো না। রোয়ান তখন তাকে রিকোয়েস্ট করতে লাগে যে প্লিজ তুমি আমার সাথে আসো। জিং বলে ঠিক আছে, কিন্তু ওভারটাইম করার টাকা দিতে হবে। রোয়ান বলে তুমি কেমন গার্লফ্রেন্ড আর ওভারটাইম করার জন্য টাকা নিবে? জিং বলে কাজ অন্য জায়গায় আর বয়ফ্রেন্ড অন্য জায়গায়, আর তুমি কি তোমার গার্লফ্রেন্ডকে টাকা দিতে চাও না? রোয়ান বলে ঠিক আছে, আজকে আমি আমার অ্যাসিস্ট্যান্টের স্যালারি কাট করে দিব আর ওইটা তোমাকে দিয়ে দিব। তখন জিন ওকে বলে বাড়িতে যাওয়ার পরেই জিং তাকে কিছু এনে দেওয়ার ডিমান্ড করে, আর ওইটা রোয়ান তার জন্য নিতে চলে যায়।
তখনই মিমি তার কাছে আসে আর রেগে গিয়ে তার উপরে ড্রিঙ্ক ফেলে দেয় আর বলে তুমি আমার লাভার থেকে দূরে থাকবে, তুমি কি বুঝতে পেরেছো? জিঙ্গো তাকে একটা থাপড় বেড়ে দেয় আর বলে তুমি আমার হাজবেন্ড থেকে দূরে থাকবে। মিমি বলে তুমি কি পাগল হয়ে গেছো? আর জিং তার উপরে ড্রিঙ্ক ফেলে দেয় আর বলে এখন আমাদের হিসাব বরাবর হয়ে গেছে। মিমি তাকে মারতে আসে কিন্তু জিং তার হাত ধরে ফেলে আর বলে তুমি আমার থেকে দূরে থাকবে, তুমি কি আমাকে কম ভেবেছো না? আর তাদেরকে শাসিয়ে ওইখান থেকে চলে যায়। মিমি বলে আমি তোমাকে বলবো যে আমি কে। একজন ওয়েটার এসে হানকে বলে জিং রুমের মধ্যে চলে গেছে, এখন আপনি যেতে পারেন। অন্যদিকে কেউ জিংকে অজ্ঞান করে কোথাও একটা নিয়ে যায়। রোয়ান যখনই ওইখানে যায় সে মিমিকে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি আমাকে বলো জিং কোথায়। মিমি বলে আমি এই ব্যাপারে কিছুই জানি না। রোয়ান বলে সত্যিটা বলে দাও, না হলে আমি তোমার ফ্যামিলিকে ছাড়বো না। তুমি অনেক ভালো করেই জানো যে আমি সবকিছুই করতে পারি, তুমি কি ট্রাই করতে চাও না? রোয়ানের যাওয়ার সঙ্গে সঙ্গে হান ওইখানে আসে। মিমি বলে তোমাকে তো জিঙ্কের সাথে রুমের মধ্যে থাকা দরকার ছিল। হান বলে তুমি মিথ্যে কথা কেন বলছো, তুমি তাকে কোথায় নিয়ে গেছো? তখনই ওয়েটার আসে আর বলে সরি, আমাকে মাফ করে দিয়েন, আমি ম্যামকে অন্য রুমে নিয়ে গেছি। অন্যদিকে রোয়ান জিংকে খুঁজে ফেলে আর তাকে রুমের থেকে নিয়ে চলে যায়। এটা দেখার পর তো হান অনেক বেশি রেগে যায় আর সে এই রাগটা মিমির উপরে ওঠায় যে এইসব কিছু তোমার জন্য হয়েছে, তোমার জন্য মিমি আমার থেকে দূরে চলে গেছে। গাড়ির মধ্যে ওঠার পর জিং বলে আমার প্রচন্ড গরম লাগছে, একচাইতে তাকে মেডিসিন দেওয়া হয়েছিল। রোয়ান বলে আমি তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। জিং বলে আমি বাসায় যেতে চাই। বাসায় যাওয়ার পরে রোয়ান তাকে বলে তুমি কি বুঝতে পারছো তুমি কি করতে যাচ্ছ? জিং বলে আমি অনেক ভালো করেই জানি, আর সে তার সাথে ইন্টিমেট হয়ে যায়। পরের দিন সকালে জিং তার উপরেই শুয়েছিল, যখনই তার ঘুম ভাঙে সে রোয়ানের উপরে রাগ করতে লাগে আর জিজ্ঞাসা করে তুমি আমার বেডের মধ্যে কি করছো? আর নিজের কাপড় দেখে বলে আমরা কি কালকে রাতে সবকিছু করে ফেলেছি? রোয়ানও লজ্জা পেয়ে হ্যাঁ বলে। জিং বলে আমি অনেক ভালো করেই জানতাম যে তুমি খারাপ ছেলে। রোয়ান বললে কি বললে আমি খারাপ ছেলে? আমি কোনো তোমার অ্যাডভান্টেজ উঠাইনি, তুমি আমার অ্যাডভান্টেজ উঠিয়েছো। দেখো তুমি আমাকে রাত্রে কত বেশি কামড়িয়েছো, তোমাকেই আমার রেসপন্সিবিলিটি নিতে হবে। জিং বলে আমি এটা স্বীকার যাচ্ছি যে আমি প্রথমে শুরু করেছি, কিন্তু প্রথমে তুমি আমাকে তোমার হ্যান্ডসাম ফেস দিয়ে সিরিয়াস করেছো। আর তুমি তো ছেলে, তুমি কি নিজের উপরে কন্ট্রোল করতে পারোনি? রোয়ান তো এটা নিয়ে হাসতে লাগে আর বলে তুমি কত বেশি খারাপ। প্রথমে তো তুমি আমাকে ইউজ করেছো আর এখন আমার উপরেই দোষ দিচ্ছ। তারা দুজন নিচে আসে আর তাদের দুজনের প্যারেন্টসরা নিচে উনো খেলছিল। জিং এর মাতাকে বলে তুমি রোয়ানকে ইউজ করেছো, তাই তোমাকে তাকে বিয়ে করতেই হবে। জিং বলে আমরা দুজন তো বড়, আর আপনারা আমাদের মাঝখানে কথা কেন বলছেন? বাবা বলে আমি জানতাম না যে আমার মেয়ে এমন, সে একটা সহজ সরল ছেলেকে ইউজ করবে। রোয়ানের মা বলে এখন আমার ছেলেকে কে বিয়ে করবে? সে তো আর এখন ভার্জিনও না, এখন তো তার লাইফটাই নষ্ট হয়ে গেছে। উনি ওনার ছেলেকে ইশারা দেয় আর রোয়ানও কান্না করে তার কাছে চলে যায় আর বলে মা এখন আমার কি হবে? জিঙ্কের মাও নাটক করতে লাগে যে এইসব ভুলগুলোই আমার ছিল, আমার মেয়ে খারাপ বের হলো। এসব কিছু দেখে জিং বলে আপনারা সবাই কান্না করা বন্ধ করুন আর আমি রোয়ানের রেসপন্সিবিলিটি নিব। তখন দুজনের মা বলে এখন আমরা তাড়াতাড়ি করে বিয়ের ডেটটাকে ফিক্স করে দেই, কারণ আমরা তাড়াতাড়ি করে আমাদের নাতিপতিকে খাবার খাওয়াতে চাই। জিং বলে এর মানে এগুলো আপনাদের সবার নাটক ছিল। পরের দিনে তারা সবাই বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল। জিঙ্কের মা বলে বিয়েটা চাইনিজ ট্রেডিশনের অনুযায়ী হবে। রোয়ানের মা বলে বিয়েটা এখনের মতো হবে। জিঙ্কের মা বলে তুমি আমার বেস্ট ফ্রেন্ড, এজন্য এটার সুবিধা নিচ্ছ। আর উনি ওনার মেয়েকে জিজ্ঞাসা করে তুমি কি ট্রেডিশনাল ওয়েতে বিয়ে করতে চাও? রোয়ানের মা বলে তুমি আমার বউকে কেন ভয় দেখাচ্ছ? আর জিংকে জিজ্ঞাসা করে তুমি ওয়েস্টার্নের মধ্যে বিয়ে করবে তো? তখন জিং পেট ব্যথার নাটক করে ওইখান থেকে চলে যায়। ওয়াশরুমে যাওয়ার পরেই জিং বমি করতে লাগে আর ভাবে আমি কি প্রেগনেন্ট, এর মানে মিস্টার রোয়ান বাবা হতে যাচ্ছে। পরের দিনে জিং চেক আপ করানোর জন্য হসপিটালে যায় আর মিমিও ওইখানেই ছিল। সে জিংকে কিডন্যাপ করিয়ে নেয় আর তাকে বলে তোমার জন্য আমার বাবা ব্যাংকরাপ্ট হয়ে গেছে আর তুমি আমার থেকে আমার রোয়ানকে কেড়ে নিয়েছো, এটা বলেই সে তাকে থাপ্পড় মেরে দেয়। জিং বলে তোমার বাবা ইলিগাল কাজ করতো আর পুলিশ ওনাকে ধরে নিয়ে গেছে, এটার মধ্যে আমারই বা কি দোষ? আর ব্যাপারটা হচ্ছে রোয়ানের, সে আমাকে ভালোবাসে তোমাকে না। মিমি তখন তাকে থাপ্পড় মারে আর গুন্ডাদেরকে বলে তোমরা তার সাথে যাই করতে চাও করতে পারো।
তখনই এখানে রোয়ান আসে আর তাদের সবাইকে বলে, কেউ যদি আমার ওয়াইফের গায়ে টাচও করে তাহলে এখানে কেউই জীবিত থাকবে না। আমি সবাইকে মেরে ফেলবো। গুন্ডারা বলে আমাদেরকে ক্ষমা করে দিন, কারণ আমরা জানতাম না যে এটা আপনার ওয়াইফ। রোয়ান মিমিকে বলে, তুমি কি তোমার অভ্যাসগুলোকে কোনোদিনও পরিবর্তন করবে না? মিমি বলে, আমি তাকে মেরে ফেলবো, এরপরে তো তোমাকে আমাকে ভালোবাসতেই হবে। জিং বলে, তুমি আমাকে মারলে রোয়ান তোমাকে ছাড়বে না, কারণ আমি প্রেগনেন্ট। রোয়ানও এটা শুনে অবাক হয়ে যায় যে সে বাবা হতে যাচ্ছে। মিমি অনেক বেশি ইমোশনাল হয়ে গেছিল আর জিং তার হাতের মধ্যে কামড়ে রোয়ানের কাছে চলে আসে। মিমি বলে, আমি তোমাদের দুজনকে মেরে ফেলবো। তখনই এখানে অ্যাসিস্ট্যান্ট গার্ডদেরকে নিয়ে চলে আসে। রোয়ান বলে, তাদের সবাইকে পুলিশ স্টেশনের মধ্যে নিয়ে যাও। পরের সিনে তারা দুজন ডক্টরের কাছে যায়। ডক্টর তাদেরকে বলে, আপনার ওয়াইফ প্রেগনেন্ট না। জিং বলে, কিন্তু আমি তো প্রেগনেন্ট। ডক্টর বলে, আপনার পেটের মধ্যে সমস্যা হচ্ছিল, এজন্যই আপনি বমি করেছেন, আর আপনি আজকে থেকে বাইরের খাবার একদমই খাবেন না। জিং বলে, তুমি কি স্যাড হয়ে গেছো? রোয়ান বলে, আমি কেন স্যাড হব, আর তুমি সুস্থ আছো এটাই আমার জন্য অনেক। আর তাদের এই রোমান্টিক কথা শুনে ডক্টর বলে, আমার আরো পেশেন্ট বাইরে আমার জন্য ওয়েট করছে, আর এই ভালোবাসা আপনারা বাইরে গিয়ে করুন। অন্যদিকে রোয়ানের বাবাকে মারধর করা হচ্ছিল, কারণ উনি ওনার টাকাগুলোকে দিতে পারছিল না। রোয়ানের বাবা বলে, এগুলো রোয়ানের জন্য হচ্ছে, কারণ সে আমাকে টাকা দেয়নি। তখন এখানে হান আসে আর বলে, আমি আপনার সাহায্য করব, কিন্তু আপনাকে আমার একটা কাজ করতে হবে। পরের দিনে বাবা রোয়ানের কোম্পানির বাইরে নাটক করতে লাগে, দেখুন আমার ছেলে অনেক বেশি খারাপ, সে এই শহরের ধনী লোক, কিন্তু সে তার বাবার সাহায্য করে না, আর সে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। এসব কিছু দেখে জিং রেগে যায় আর বলে, এই বৃদ্ধ লোকটাকে আমি এখনই উচিত শিক্ষা দিচ্ছি। রোয়ান তাকে থামায় আর বলে, আমি সবকিছু হ্যান্ডেল করে নিব। জিং বলে, কিন্তু তোমার তো হাত কাপ। রোয়ান বলে, আমি ছোটবেলার অনেকগুলো স্মৃতি ভুলতে পারিনি, যেগুলো আমার বাবা আমার সাথে করেছিল। তখনই রোয়ান বাইরে আসে আর রিপোর্টাররা তার থেকে অনেক কিছু জিজ্ঞাসা করতে লাগে, যে আপনি আপনার বৃদ্ধ বাবাকে আপনার সাথে রাখতে চান না, কারণ আপনি অনেক বেশি বড়লোক হয়ে গেছেন তাই। রোয়ান বলে, এই ব্যাপারটা সত্যি যে উনি আমার বায়োলজিক্যাল বাবা, কিন্তু আমি ওনাকে বাবা বলে স্বীকার করি না, কারণ উনি আমার দাদিকে মেরে ফেলেছে, আর উনি আমার মায়ের পুরাটা জীবনকেই ধ্বংস করে দিয়েছে। বাবা বলে, তুমি মিথ্যে কথা কেন বলছো? জিং বলে, ঠিক আছে, তাহলে আমি সবাইকে পুলিশ স্টেশনের মধ্যে নিয়ে যাচ্ছি, যেখানে আপনারা সবাই জিংয়ের বাবার রেকর্ডগুলোকে চেক করে নিয়ে, তাহলে সত্যিটা সামনে এসে যাবে। যে বাবা নিজের মাকে মেরে ফেলে আর নিজের বাচ্চাকে মারতে পারে, সে কোনোদিনও কারো বাবা হতে পারে না। তখন অ্যাসিস্ট্যান্ট তার বোর্ডটাকে ছিঁড়ে ফেলে আর তারা সবাই ওইখান থেকে চলে যায়। তখনই রোয়ানের কাছে কল আসে যে আপনার মা আপনার বাবাকে টিভির মধ্যে দেখেছে, আর এটা দেখার পর উনি অনেক বেশি শক হয়ে গেছে। তখন রোয়ান তার সাথে দেখা করার জন্য হসপিটালে যায়। জিং তাকে বলে, তুমি ঠিক আছো তো? রোয়ান বলে, আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা আমার মায়ের সব জুয়েলারি গুলোকে বিক্রি করে দিয়েছিল, আর ওই টাকাগুলোকে মদ খেয়ে শেষ করত। উনি বাসার মধ্যে টাকা নেওয়ার জন্যই আসতো, আর মা যদি টাকা না দিত তাহলে উনি মাকে মারতো। আমি একবার মাকে বাঁচানোর জন্য গিয়েছিলাম, উনি আমাকে এত বেশি মেরেছিল যে আমাকে আইসিইউতে ভর্তি করতে হয়। ওই সময় আমার 10 বছর ছিল। বাবার কারণে আমি দাদিকেও হারিয়ে ফেলেছি। এত কিছু করার পরেও বাবা আর আমার কাছ থেকে কি চায়? আমি দিনরাত পরিশ্রম করে আমার মাকে সামলিয়েছি, আর এত পরিশ্রম করে আমি আমার কোম্পানিকে দাঁড় করিয়েছি। আমি শুধু আমার মাকে খুশি দেখতে চাই, কারণ আমি এই পরিশ্রমগুলো আমার মায়ের জন্যই করেছি। পরের দিনে জিং হানের সাথে দেখা করার জন্য যায়। হান তাকে বলে, এইসব কিছু আমি করেছি। জিং বলে, তুমি এত বেশি খারাপ কিভাবেই বা হতে পারো? হান বলে, আমি তোমাকে ভালোবাসি, আর কলেজে তো আমরা দুজন অনেক ভালো ফ্রেন্ড ছিলাম, তাহলে তুমি কিভাবেই বা রোয়ানকে ভালোবাসতে পারো? সবাই যখন রোয়ানের বাবার সম্পর্কে জানবে যে উনি কত বেশি খারাপ, তখন সে কোনোদিনও নিজের পাস্টের থেকে বাইরে আসতে পারবে না, আর সে আমার থেকে আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছে, এটার জন্য তাকে তো এই শাস্তি পেতেই হবে। জিং তাকে থাপ্পড় মেরে দেয় যে তোমার সাহস কিভাবে হলো তাকে কষ্ট দেওয়ার? হান বলে, এটা করার মূল লক্ষ্যই ছিল তুমি। অন্যদিকে রোয়ান তার মায়ের সাথে দেখা করার জন্য যায়। মা তাকে বলে, ওই লোকটা আবারও আমাদের লাইফের মধ্যে কেন এসেছে? রোয়ান বলে, চিন্তা করবেন না মা, আমি সবকিছু ঠিক করে দিব। পরের দিনে আমরা তাদের দুজনের বিয়ের সিন দেখতে পাই, আর সে জিংকে দেখে বলে, তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে, আর সে তাকে কিস করছিল। তখন ওইখানে রোয়ানের মাস আর বলে, তোমরা তাড়াতাড়ি করে ওয়েডিং হলে আসো, তোমরা কি বিয়ে করতে চাও না নাকি? রোয়ান ওইখান থেকে চলে যায়, আর জিংকও তৈরি হয়ে ওইখান থেকে যাচ্ছিল।
তখন ওইখানে হান এসে পড়ে। অন্যদিকে হলের মধ্যে জিনের আসার অ্যানাউন্সমেন্ট হয়, কিন্তু জিং হলের মধ্যে আসছিল না। তখন সবাই জিংকের জন্য ওয়েট করছিল। অন্যদিকে হান জিংকে নিয়ে চলে যায় আর বলে, জিং তুমি শুধুই আমার। আর সে তাকে এখানে সেখানে টাচ করতে লাগে। যখনই জিং এর জ্ঞান ফিরে, হান তাকে বলে চিন্তা করবে না, আর আমি তোমাকে টাচ করিনি, কারণ আমি জানতাম জ্ঞান ফেরার পরে তুমি আমাকে ঘৃণা করবে। আর আমি এটা কোনোদিনও চাই না যে তুমি আমাকে ঘৃণা করো, আর তোমার ইচ্ছা না থাকলে আমি কোনোদিনও তোমাকে টাচ করব না। জিং তখন তার সাথে অনেক ভালো আচরণ করতে লাগে। আমার খিদে লেগেছে, তুমি কি আমার জন্য খাবার এনে দিবে? হান ওকে বলে তার জন্য খাবার তৈরি করার জন্য চলে যায়। আর জিং এটা সুযোগ নিয়ে জানালা থেকে ঝাঁপ দেয়, কিন্তু হান তাকে ধরে ফেলে আর বলে, তুমি আমার থেকে দূরে যেতে চাও? জিং তাকে বলে, তুমি কি মানুষ নাকি জানোয়ার? তখন এখানে রোয়ান আসে। হান জিং এর গলার মধ্যে ছুরি ধরে আর বলে, আমি তাকে মেরে ফেলবো। রোয়ান বলে, তুমি আমাদের থেকে কি চাও? হান বলে, তুমি আগে নিজেকে ছুরির আঘাত করো, তাহলে আমি জিংকে ছেড়ে দিব। রোয়ান তখন নিজের গায়ে ছুরি মারে। তখন ওইখানে পুলিশ আসে আর জিনিও তার কাছে যায় আর হানকে গুলি মেরে দেয়। পুলিশরা তার কাছ থেকে একটা নোটবুক পায়, যেটার মধ্যে জিং এর ব্যাপারে লেখা ছিল। জিনিও বলে, এটাকে ফেলে দাও। আর ওই নোটের মধ্যে জিনিওর ছবি ছিল। আর হান মারা যাওয়ার সময় জিনিওর ব্যাপারেই ভাবছিল। পরের দিনে তাদের দুজনের বিয়ে হচ্ছিল আর রোয়ান তার বিয়ের দিনে প্রচুর কান্না করছিল। জিনিও বলে, এখন কান্না বন্ধ করো হাজবেন্ড। হান তখন তাকে হাক করে। আর এখানেই আমাদের এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। আপনাদের এই ড্রামাটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন, আর এমন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।